আবার এদিকে ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় খবরের কাগজ পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি বলা হচ্ছে মূলত এইসব প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে যে নতুন সংকট দেখা দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন। ভিন্নমত থাকা সত্ত্বেও দুর্বল ৫ ব্যাংককে একীভূতকরণের মাধ্যমে একটি বড় শরিয়াভিত্তিক ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে বিনিয়োগকারীদের আইনি জটিলতা সহ বেশ কিছু চ্যালেঞ্জ সামনে এসেছে। একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকই পুঁজিবাজারে লিস্টেড। এই ব্যাংকগুলোতে শেয়ারধারকদের বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি হবে সেই বিষয়ে প্রশ্ন এসেছে। একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকই ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড। প্রতিটি ব্যাংকেই উদ্যোক্তাদের শেয়ারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক, স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তাদের শেয়ার বাজেয়াপ্ত করার কথা বলা হলেও বাকি শেয়ারহোল্ডারদের বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। যদিও সাধারণ বিনিয়োগকারীরা হয় ক্ষতিপূরণ চাচ্ছেন অথবা নতুন ব্যাংকের শেয়ার দাবি করছেন। কোম্পানি আইন অনুযায়ী শেয়ারহোল্ডারদের দায় তাদের শেয়ারের মূল্যের মধ্যে সীমাবদ্ধ। যখন কোনো কোম্পানি অবসায়ন বা একীভূত হয় তখন বিদ্যমান শেয়ারগুলো বিলুপ্ত হতে পারে। এই পরিস্থিতিতে শেয়ারহোল্ডাররা তাদের শেয়ারের মূল্য হারাতে পারে এবং কোনো ক্ষতিপূরণ নাও পেতে পারে। তাদের শেয়ার মূল্য বিলুপ্ত হলে তাদের বিনিয়োগের পুরোটাই লোকসান হতে পারে। যদিও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC আইন অনুযায়ী উদ্যোক্তা শেয়ার কখনো শূন্য হতে পারে না। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার বিধান নেই, কারণ তাদের শেয়ারের বিপরীতে কোনো সম্পদ থাকে না। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫-এর ধারা ৭৭ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির কাজ, সিদ্ধান্ত বা নিষ্ক্রিয়তার ফলে কোনো তফসিলি ব্যাংকের সম্পদ বা তহবিল প্রতারণামূলকভাবে ব্যবহার বা অপব্যবহার হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে দায়ী হিসেবে চিহ্নিত করা যেতে পারে, যা ওই অধ্যাদেশের অধীনে একটি শাস্তিমূলক ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক এই ৫ ব্যাংকের মতদ্বিমতের উপর ভিত্তি করেই একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই ৫ ব্যাংকের উদ্যোক্তাদের শেয়ার শূন্য করার কথা ঘোষণা করলেও বিসিকের আইন অনুযায়ী তা শূন্য করা যায় না। ফলে বাংলাদেশ ব্যাংক বিসিকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট না। তাছাড়া সাধারণ বিনিয়োগকারীদের দাবির বিষয়েও বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট কোনো বক্তব্য নেই। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বক্তব্য আশা করছেন তারা। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন খবরের কাগজকে বলেন, আপাতদৃষ্টিতে সাধারণ শেয়ারধারক বলা হলেও দেখা যাবে অনেক শেয়ারের প্রকৃত মালিক ভিন্ন কেউ। দেখা দরকার এসব শেয়ারের প্রকৃত মালিক কারা, যার নামে শেয়ার কেনা, তার সম্পদ ও কর ফাইলের সঙ্গে সাযুজ্য হয় কিনা তাও দেখা যেতে পারে। একীভূত মানে ৫ ব্যাংকের সম্পদ, জনবল, শাখা, ঋণ, আমানত, ব্যবহৃত প্রযুক্তি, মানব সম্পদ নীতিমালা, নিজস্ব চাকরি বিধিমালা, নিজস্ব বিনিয়োগ নীতিমালা, আমানতকারী, শেয়ারধারক ও দায়দেনা সহ সবকিছু একটিতে রূপান্তরিত করা। বিশালী কাজটি এখন বাংলাদেশ ব্যাংকের অগ্রাধিকার তালিকায় রাখা দরকার এবং এই বিষয়ে সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রকাশ করা দরকার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর বর্তমান মুখপত্র ও পরিচালক মোহাম্মদ আবুল কালাম বলেন, উদ্যোক্তা শেয়ার শূন্য করা হবে এমন বক্তব্য আসছে, কিন্তু উদ্যোক্তা শেয়ার কখনো শূন্য হতে পারে না। ব্যাংকগুলোর সবাই অপরাধী নয়। যাদের মাধ্যমে ব্যাংকটি চলবে তাদের হাতে শেয়ার থাকবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসব ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের অধিকার সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, BSECর সিকিউরিটিজ আইনে এ ধরনের একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের কি হবে সে সম্পর্কে কিছুই বলা নেই। তবে আমাদের পক্ষ থেকে সবসময় বিনিয়োগকারীদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেটি করা হবে। তিনি বলেন, যেহেতু ব্যাংকগুলোকে পুঁজিবাজার থেকে ডিলিস্ট করে নতুন ব্যাংক গঠন করা হবে, সেহেতু এই ব্যাংকগুলোর শেয়ার বাতিল হচ্ছে না। নতুন গঠন করা ব্যাংকে সেই শেয়ারগুলো বলবৎ কাটবে। বরং এটা এমন হতে পারে, এখন যে পরিচালকের কাছে 10টি শেয়ার আছে তিনি এই 10টির বিপরীতে নতুন ব্যাংকের 5টি শেয়ার পাবেন। ফলে এমন অবস্থায় উদ্যোক্তা পরিচালক শেয়ার শূন্য হচ্ছে এটা বলা যাবে না। যেহেতু পুরনো ব্যাংকগুলোর শেয়ার পুনর্বণ্টন হবে, সেহেতু সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের বেলাও এটি করা সম্ভব।
এই বিষয়ে জানতে চাইলে একীভূত হতে যাওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন খবরের কাগজকে বলেন, কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন এবং বিসিক 3টি সংস্থার আইনেই ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। আর সাধারণ বিনিয়োগকারীদের বিষয়ে তিনি বলেন, যেহেতু এই বিষয়টিতে বাংলাদেশ ব্যাংক লিড দিচ্ছে, তাই এখানে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই 5 ব্যাংকের মধ্যে এক্সিম ও SIBL একীভূত হতে আপত্তি জানিয়েছে। দুটো ব্যাংকের পরিচালকরা মনে করছেন, সময় দিলে এবং বাংলাদেশ ব্যাংকের সঠিক নীতি সহায়তা পেলে তারা আগামী 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দিয়েছে, কিন্তু বিষয়টিকে আমলে না নিয়েই বাংলাদেশ ব্যাংক 5 ব্যাংক একীভূতকরণের চূড়ান্ত ঘোষণা দেন এবং বলেন এসব ব্যাংকে শীঘ্রই প্রশাসক নিয়োগ দেওয়া হবে। সাধারণ বিনিয়োগকারীদের দাবি, সাধারণ শেয়ারহোল্ডাররা ইতোমধ্যেই বড় ক্ষতির মুখে পড়েছেন। 5 ব্যাংকের শেয়ারের দাম 10 টাকা ফেস ভ্যালুর বিপরীতে 5 টাকারও নিচে নেমে গেছে। একীভূত হওয়ার খবরে ইতোমধ্যে তালিকাভুক্ত 5 ব্যাংকের শেয়ারের দরপতন অব্যাহত আছে। এমন অবস্থায় তারা হয় ক্ষতিপূরণ দাবি করছেন অথবা নতুন ব্যাংকের শেয়ার দাবি করছেন। ভুক্তভোগী শেয়ারহোল্ডাররা বলেন, ব্যাংক যদি বিলুপ্ত না হয়ে অন্য ব্যাংকে রূপান্তর হতে পারে, তবে সেই ব্যাংকের শেয়ার কেন রূপান্তর না হয়ে বিলুপ্ত করা হবে। সব মিলিয়ে অন্তত কয়েক লাখ সাধারণ বিনিয়োগকারীর শেয়ার আছে 5 ব্যাংকের। নাম প্রকাশ না শর্তে একজন সাধারণ বিনিয়োগকারী বলেন, আমি তো ভালো কোম্পানি দেখেই পুঁজিবাজার থেকে শেয়ার কিনেছিলাম। আমরা তো বছর শেষে লভ্যাংশ পাওয়ার আশায় বিনিয়োগ করেছি। এখন যদি কোনো কারণে কোম্পানির অবসান বা একীভূতকরণ হয়, তাহলে সেই দায় আমরা সাধারণ বিনিয়োগকারীরা কেন নিব? এমন প্রশ্ন করে তিনি বলেন, আমরা তো শেয়ার কিনেছি পুঁজিবাজার থেকে, তাহলে আমরা নতুন ব্যাংকের শেয়ার কেন পাবো না? যদি শেয়ার নাই দেয় তাহলে ক্ষতিপূরণ দিক, এছাড়া তো অন্য ব্যাংকেও রূপান্তর সম্ভব হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী গত 3 মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম 3.2 টাকা থেকে নেমে গত সোমবার লেনদেন হয়েছে 1.4 টাকায়। ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2022 সালে। 2008 সালে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম 4.5 টাকা থেকে কমে 1.9 টাকায় নেমেছে। 2004 সালে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের শেয়ারের দাম গত 3 মাসে 6.5 টাকা থেকে কমে 2.9 টাকায় নেমেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2000 সালে। একীভূত হওয়ার খবরে গত 3 মাসে এর শেয়ারের দাম 8.5 টাকা থেকে কমে 3.1 টাকায় নেমেছে। এবং 2022 সালে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের শেয়ারের দাম 3.1 টাকা থেকে কমে 1.50 টাকায় নেমেছে। এই ব্যাংকগুলোর ক্ষতির প্রভাব গোটা ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও পড়েছে। তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানেক ব্যাংকের শেয়ার এখনও তাদের 10 টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে। কিছুই জানে না বিসিক। একীভূতকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বিসিককে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে তালিকাভুক্ত 5 ব্যাংকের বিষয়ে তৎপরতা শুরু করেছে। পুরো প্রক্রিয়ার এখনও কিছুই জানে না বিসিক। সংবাদ মাধ্যমে খবর আসার পর ইতোমধ্যে আলোচনায় থাকা 5 ব্যাংকের মধ্যে 3টির কাছে একীভূতকরণ নিয়ে জানতে চেয়েছে বিসিক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ। সব ব্যাংকই ডিএসির মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে এটা চলমান প্রক্রিয়া, একীভূতকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিসিকের মুখপাত্র আবুল কালাম বলেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে কোনো মতামত দেওয়ার জন্য বলা হয়নি বা বৈঠকে ডাকা হয়নি। যদি আমাদের ডাকা হয় তাহলে আমরা অভিযুক্তদের শাস্তি দাবি করে বিনিয়োগকারীদের পক্ষে কথা বলবো। আইন অনুযায়ী বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবে কমিশন। 31 আগস্ট 2025 তারিখের তথ্য অনুযায়ী গ্লোবাল ইসলামী ব্যাংকের 53.11% প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে, যেখানে জনগণের 31.66% শেয়ার রয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 28.62% প্রাতিষ্ঠানিক শেয়ার, 65.04% পাবলিক শেয়ার এবং 0.44% বিদেশি শেয়ার রয়েছে। এক্সিম ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানের 27.65%, পাবলিকের 39.28% এবং বিদেশিদের 0.63% শেয়ার রয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক শেয়ার রয়েছে 69.59%, যেখানে জনগণের 17.89% এবং বিদেশি বিনিয়োগকারীদের 0.87% শেয়ার রয়েছে। ইউনিয়ন ব্যাংকের শেয়ার রয়েছে 14.57% প্রাতিষ্ঠানিক, 30.93% পাবলিক এবং 0.01% বিদেশি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।